আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। ভারতীয় বিমানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান। সমুদ্রে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান। ভারতে SQ-57 স্টেলথ ফাইটার জেট দিতে প্রস্তুত রাশিয়া। সৌদি যুবরাজের কাছে ক্ষতিপূরণ চান খাশোগির স্ত্রী। তীব্র ট্রমা, জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি। অস্ট্রেলিয়ায় শিশুদের ফেসবুক টিকটক ব্যবহার বন্ধে আইন পাশ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতীয় বিমানের ওপর আকাশসীমায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা এক নতুন নোটিশে 24শে ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। গত এপ্রিলের শেষ দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে রক্তক্ষয়ী সশস্ত্র হামলার পর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর উভয় দেশই একটি সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়ে। মূলত তখন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, আপডেট করা নিষেধাজ্ঞা 19শে নভেম্বর দুপুর 2:50 থেকে কার্যকর হয়েছে এবং 24শে ডিসেম্বর ভোর 4:59 পর্যন্ত বলবৎ থাকবে। এই নিষেধাজ্ঞা ভারতে নিবন্ধিত সমস্ত বিমানের পাশাপাশি ভারতীয় বিমান সংস্থাগুলোর পরিচালিত, ভাড়া নেয়া বা মালিকানাধীন যে কোনো বিমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে সামরিক বিমানও অন্তর্ভুক্ত। সমুদ্রে কৃত্রিম দ্বীপ তৈরি করে তেল ও গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের বরাতে বুধবার এমন খবর দিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়, দেশটির সিন্ধু উপকূলের সুজাওয়াল জেলার প্রায় 30 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে এই কৃত্রিম দ্বীপ নির্মাণ করা হবে। ইসলামাবাদের এক তেল গ্যাস সম্মেলনের ফাঁকে এ তথ্য গণমাধ্যমকে দেন PPL এর জেনারেল ম্যানেজার আরশাদ পালেকার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সম্ভাব্য বৃহৎ তেল সম্পদে আগ্রহ দেখানোর পর দেশটির সমুদ্র ভিত্তিক ড্রিলিং কার্যক্রম নতুন গতি পেয়েছে। এরপর থেকে PPL, মারি এনার্জিজ লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাসকে নতুন অফশোর অনুসন্ধানের লাইসেন্স দেওয়া হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে দিল্লিকে নতুন পঞ্চম প্রজন্মের SU-57 স্টেলথ ফাইটার জেট প্রযুক্তিতে সীমাহীন প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে মস্কো। এর মধ্যে দিয়ে ভারতের যুদ্ধ বিমানের চাহিদা পূরণ হবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের CEO সের্গেই চেমেচভ এই কথা জানান। প্রাথমিকভাবে রাশিয়ার তৈরি SU-57 ফাইটার জেট সরবরাহ করা হবে এবং ধাপে ধাপে এর উৎপাদন ভারতে স্থানান্তর করা হবে। তবে এটাই শেষ নয়। প্রতিবেদন অনুযায়ী মস্কো দিল্লিকে একক ইঞ্জিনের স্টেলথ ফাইটার SU-75 চেকমেটও সরবরাহ করতে পারে। এর আগে কোনো দেশই ভারতকে এমন উচ্চ মাত্রার প্রযুক্তিগত প্রবেশাধিকার দেয়নি। যদি ভারত প্রস্তাবটি গ্রহণ করে, তাহলে দেশটি পশ্চিমা দেশগুলোর যেসব সামরিক প্রযুক্তি ভাগ করতে অস্বীকার করেছে তার অনেক ক্ষমতা পেয়ে স্বতন্ত্রভাবে উন্নত স্টেলথ ফাইটার তৈরি করতে পারবে। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী হানান এলাত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার স্বামীকে হত্যার বিচার চেয়েছেন। CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে হানান এলাত যুবরাজকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। এর আগে মঙ্গলবার ট্রাম্পের উদ্দেশ্যে তিনি লেখেন, তার উচিত, অর্থাৎ সৌদি যুবরাজের উচিত আমার সামনে এসে আমার কাছে ক্ষমা চাওয়া। আমার যা ক্ষতি হয়েছে তা মিটিয়ে দিতে হবে তাকে। তিনি বলেন, তাকে ওয়াশিংটনে দেখা আমার জন্য খুবই বেদনাদায়ক। তিনি একজন রাষ্ট্রপ্রধান হতে পারেন, কিন্তু তিনি প্রকৃত শাসক নন। জামালের হত্যাকাণ্ড আমার জীবন শেষ করে দিয়েছে। জামাল খাশোগি 2018 সালে হত্যার শিকার হন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে সৌদি আরবের হাত রয়েছে। খাশোগির যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন এবং ওয়াশিংটন পোস্টে সৌদি সরকারের সমালোচনামূলক লেখা প্রকাশ করতেন। ইসরায়েলি সেনাবাহিনীতে গুরুতর জনবল সংকট দেখা দিয়েছে। জ্যেষ্ঠ কর্মকর্তারা সহ শত শত সেনা সদস্য আগাম অবসরের আবেদন করায় এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। খবরে বলা হয়, নতুন এই পদত্যাগের ঢেউ এমন এক সময় দেখা দিচ্ছে যখন বাধ্যতামূলক সেনা ড্রাফটে এড়ানো, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির কারণে ইসরায়েলি বাহিনী চরম চাপে আছে। ইয়েদিওত আহরোনথ পত্রিকার বরাতে জানা
গাজায় সামরিক বাহিনীর কর্মী প্রশাসনের প্রতিনিধিরা নেসেটে সংশ্লিষ্ট কমিটিকে জানিয়েছেন যে প্রায় ৬০০ ক্যারিয়ার সেনা সদস্য ও কর্মকর্তা আগাম অবসর বা পদত্যাগ করতে চেয়েছেন। এদের অনেকেই এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন যেসব পদে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর সেনাবাহিনীতে নতুন জনবল সংগ্রহে হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার তার সঙ্গে বৈঠক করবেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। হোয়াইট হাউসে এই বৈঠকটি হতে যাচ্ছে রিপাবলিকান কোনো নেতার সঙ্গে মামদানির প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান মামদানি বৈঠকের অনুরোধ করেছেন। অপরদিকে এক বিবৃতিতে মামদানিও বৈঠকের কথা নিশ্চিত করেছেন। একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিউ ইয়র্কবাসীর উদ্বেগ নিয়ে কথা বলার জন্যই তার ব্যক্তিগত দলই হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল। মেয়র নির্বাচনের সময় মামদানির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভোটারদের মামদানিকে ভোট না দিতেও আহ্বান জানিয়েছিলেন তিনি। এমনকি নিজ দলের প্রার্থী কার্টিস স্লিওয়ারের বদলে প্রত্যক্ষ সমর্থন দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে। মামদানি বলেন, আমি শুধু প্রেসিডেন্টের সঙ্গে সোজা সাপটা কথা বলতে চাই। তাকে বলতে চাই সত্যিকার অর্থে নিউ ইয়র্কবাসীর পাশে দাঁড়ানোর মানে কি এবং কিভাবে নিউ ইয়র্কবাসী এই শহরে টিকে থাকার জন্য লড়াই করছে। গণতান্ত্রিক সমাজতন্ত্রী পরিচয় দেয়া মামদানি মেয়র হলে নিউ ইয়র্কের জন্য বাড়তি ফেডারেল অর্থ ছাড় না দেওয়ারও হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বেশ কয়েকবার বলেছিলেন তার অর্থাৎ মামদানির জয় নিউ ইয়র্কের জন্য বিপর্যয় ডেকে আনবে। অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পথ বন্ধ হতে যাচ্ছে। গত বছর পাশ হওয়া একটি আইন চলতি সপ্তাহ থেকে কার্যকর হবে। এর আওতায় ফেসবুক, টিকটকের মতো প্ল্যাটফর্মকে শিশুদের আইডি সরিয়ে ফেলতে হবে। বৃহস্পতিবার ফেসবুক, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে আগামী ৪ ডিসেম্বর থেকে তারা এসব আইডি সরিয়ে ফেলবে। আইডিতে যাদের বয়স ১৩ থেকে ১৫ বছর তাদের শনাক্ত করা হয়েছে এবং তাদের কাছে বৃহস্পতিবার থেকেই প্রবেশাধিকার বন্ধ হওয়ার সতর্কবার্তা পাঠানো শুরু হয়েছে। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে ১০ ডিসেম্বরের পর এইসব মাধ্যম থেকে কিশোর কিশোরীদের অ্যাকাউন্ট না সরালে বড় অঙ্কের অর্থাৎ $৩২ মিলিয়ন জরিমানার মুখে পড়তে হবে। মেটা জানিয়েছে আইন কার্যকর হওয়ার আগেই তারা আইডি অপসারণের প্রক্রিয়া শুরু করেছে। মেটার বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভুলবশত কোনো অ্যাকাউন্ট অপ্রাপ্ত বয়স্ক হিসেবে চিহ্নিত হলে যাচাইয়ের সুযোগ থাকছে। ব্যবহারকারীরা তখন ভিডিও, সেলফি বা জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে প্রকৃত বয়স প্রমাণ করতে পারবেন। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।